আজ ক্লাস 12-এর স্টুডেন্টদের আমি বায়ুমণ্ডল অধ্যায়েরই একটা নতুন অংশ অধ্যায় বিষয়টার নাম হচ্ছে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। তো প্রথমেই আসি, স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে। আমরা এই প্রাকৃতিক পরিবেশে আমরা আমাদের চারপাশে অসংখ্য গাছ দেখতে পাই। তো বলছি সেই গাছগুলো যখন প্রাকৃতিক পরিবেশে মানুষের পরিচর্যা বা মানুষের হস্তক্ষেপ ছাড়াই গড়ে ওঠে, তখন তাকে আমরা বলি স্বাভাবিক উদ্ভিদ। এখন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাছ দেখি, কিন্তু এই গাছগুলো প্রাকৃতিক পরিবেশে যে বেড়ে উঠছে, সেই বেড়ে ওঠার পিছনে জলবায়ুর একটা ভূমিকা আছে। সেই জন্য আমাদের নেক্সট আলোচনার বিষয় হচ্ছে এবার স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব। এই কোশ্চেনটা কিন্তু উচ্চ মাধ্যমিকে ম্যাক্সিমাম সময় আসে। তবে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ু কিভাবে প্রভাব বিস্তার করে সেটা আমি তোমাদেরকে সংক্ষেপে বলছি। দেখো, স্বাভাবিক উদ্ভিদের জলবায়ুর প্রভাব বলতে সেখানে আমাদের অধঃক্ষেপণ আছে, আর্দ্রতা আছে, উষ্ণতা আছে, সূর্যালোক আছে, বায়ু প্রবাহ আছে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে কিন্তু অধঃক্ষেপণ। সেই অধঃক্ষেপণ বলতে তোমরা নিচু ক্লাসে পড়েছো, অধঃক্ষেপণ বলতে আমরা বৃষ্টিপাত বুঝি, গুড়ি গুড়ি বৃষ্টি বুঝি, শিলাবৃষ্টি, তুষারপাত, সবই কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ে। তো প্রথম যে পয়েন্ট, সেই অধঃক্ষেপণ সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পয়েন্ট হচ্ছে অধঃক্ষেপণ। এই যে অধঃক্ষেপণ মানে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ বা দেহ গঠনের ক্ষেত্রে কিন্তু এই অধঃক্ষেপণের ভূমিকাটা মারাত্মক। দেখো, আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বৃষ্টি হয়। এই বৃষ্টিপাতের অসম বন্টনের কারণে এখানে কিন্তু এক একটা জায়গায় এক এক ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে। আমি যদি একটা তোমাদের পরিসংখ্যান দেই, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই অধঃক্ষেপণ কীভাবে বৃষ্টিপাতের এই কীভাবে স্বাভাবিক উদ্ভিদের ওপর প্রভাব বিস্তার করছে। দেখো, বলছি যেখানে 0 থেকে 25 সেন্টিমিটারের বৃষ্টিপাত হয় পৃথিবীর যে সমস্ত অঞ্চলে, সেখানে কিন্তু মরু জাতীয় উদ্ভিদ জন্মায়। নেক্সট বলছে 25-এর পর থেকে 75 সেন্টিমিটার যেখানে বৃষ্টিপাত হয়, সেখানে অর্ধমরু এবং তৃণ চাষটা ভালো হয়। নেক্সট হচ্ছে বলছে 76 থেকে 125 সেন্টিমিটারের মতো বা 126 সেন্টিমিটারের মতো যেখানে বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু ক্রান্তীয় তৃণভূমি গাছ ভালো জন্মায়। তারপর হচ্ছে কি 126 থেকে 200 সেন্টিমিটারের মধ্যে যেখানে বৃষ্টিপাত হয়, সেখানে কিন্তু ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ খুব ভালো জন্মায়। আবার 200 থেকে 300 বা তার বেশি যেখানে বৃষ্টিপাত হচ্ছে, সেখান থেকে কিন্তু চিরহরিৎ বৃক্ষের বনানীটা ভালো জন্মায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের উপর নির্ভর করে কিন্তু এক এক জায়গায় এক এক ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে। এটা তো হলো বৃষ্টিপাত। তেমনি তুষারপাতের উপর নির্ভর করে দেখো সর্বগীয় অঞ্চলে বা উচ্চক্ষাংশ দেশগুলো তাদের উদ্ভিদের প্যাটার্ন তো একরকমের হয়। আবার যে সমস্ত অঞ্চলে শিলাবৃষ্টি হয়, সেখানে কিন্তু উদ্ভিদের পাতা বা গাছের ক্ষয়ক্ষতির পরিমাণটা খুব বেশি হয়। তাহলে এই যে বৃষ্টিপাত বা যাকে আমরা শিলাবৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি, বৃষ্টিপাত যাকে একসঙ্গে আমরা সবাই অধঃক্ষেপণ বলছি, এই অধঃক্ষেপণ কিন্তু আমাদের দারুণভাবে উদ্ভিদের ওপর প্রভাব বিস্তার করে, অপরপক্ষে বলা যায় জলবায়ুর প্রভাব বিস্তার করছে। এছাড়া নেক্সট একটা পয়েন্ট হচ্ছে আর্দ্রতা। দেখো, উদ্ভিদের বৃদ্ধি মাটির উপর ডিপেন্ড করে, অর্থাৎ মাটি আর্দ্রতাটা কেমন তার উপর ডিপেন্ড করছে। তাহলে উদ্ভিদ জলের একটা সম্পর্ক আছে, আর তার উপর নির্ভর করেই কিন্তু আর্দ্রতার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। কারণ উদ্ভিদের বৃদ্ধি করতে গেলে কিন্তু অবশ্যই আর্দ্রতার একটা প্রয়োজন হয়, এবং সেই আর্দ্রতাটা হবে কি করে? যে অঞ্চলে হয়তো বৃষ্টি খুব বেশি হয়, সেখানকার মাটির আর্দ্রতা একরকম হবে। যে অঞ্চলে বৃষ্টিপাত খুব কম হয়, সেই অঞ্চলের মাটির আর্দ্রতা আর একরকম হবে। সুতরাং উদ্ভিদ জলের সম্পর্কের সঙ্গে কিন্তু আর্দ্রতার সম্পর্কটা গড়ে ওঠে। একটা উদাহরণ দিয়েই বলি, যেখানে বলছে আর্দ্রতাটা বেশি, সেখানে কিন্তু মস, লাইকেন এই ধরনের উদ্ভিদ জন্মায়। আবার বলছে বাষ্পীভবনের সঙ্গে আর্দ্রতার কিন্তু আবার একটা সম্পর্ক আছে। যেমন মরু অঞ্চলে বাষ্পীভবনটা খুব বেশি হয় বলে মরু অঞ্চলের উদ্ভিদের গাছের কিন্তু ত্বক পুরো ত্বক দিয়ে ঢাকা থাকে। আবার ভূমধ্যসাগরীয় অঞ্চলের উদ্ভিদের কাণ্ডগুলো কর্ক দিয়ে ঢাকা থাকে, কিংবা তাদের পাতাগুলো কিন্তু মোম জাতীয় পদার্থ দ্বারা ঢাকা থাকে। আবার স্বর্গীয় বৃক্ষের অন্যের পাতাগুলো খুব লম্ব হয়, সূচের মতো হয়ে থাকে। তাহলে এই আর্দ্রতার উপর ডিপেন্ড করে কিন্তু
এক একটা উদ্ভিদের তার কাণ্ড পাতা এক এক ধরনের হচ্ছে, যেটাকে আমরা বলি অভিযোজনগত বৈশিষ্ট্য। বোঝা গেল? তাহলে আর্দ্রতার সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের একটা সম্পর্ক আছে। নেক্সট হচ্ছে আমাদের উষ্ণতা। উষ্ণতাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। বলছি অঙ্কুরোদ্গম বা বৃদ্ধি, শ্বসন, প্রচ্ছেদন, সালোক সংশ্লেষ, এই যে এতগুলো বললাম, উদ্ভিদের বৃদ্ধি, শ্বসন, সালোক সংশ্লেষ বা প্রচ্ছেদন, যা কিছু হোক না কেন সবই কিন্তু উষ্ণতার উপরে নির্ভর করে। এছাড়াও আরও যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, ধরো এক একটা নির্দিষ্ট অঞ্চলে এক একটা উদ্ভিদের বেড়ে ওঠার জন্য তার কিছু কিছু উষ্ণতা প্রয়োজন। তাই বলছে যে উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ঘটে সেটাকে আমরা বলি কাম্য উষ্ণতা। তাহলে এক একটা জায়গায় কাম্য উষ্ণতা এক এক রকমের হবে। নিরক্ষীয় অঞ্চলে একটা উদ্ভিদগুলো বেড়ে উঠতে গেলে যে ধরনের উষ্ণতা প্রয়োজন, ঠিক ভূমধ্যসাগরীয় অঞ্চলে সে ধরনের উষ্ণতা প্রয়োজন হয় না। সেই জন্য বলছে যে উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ঘটে, যে উষ্ণতায় উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ঘটে তাকে আমরা বলি কাম্য উষ্ণতা। এই কাম্য উষ্ণতা কিন্তু এক একটা জায়গায় এক এক রকমের হবে। বোঝা গেল? এবার যেটা বলছে এই উষ্ণতার উপর নির্ভর করে, অর্থাৎ এক একটা জায়গায় এক এক রকমের উষ্ণতা হয়, সেই উষ্ণতার উপর নির্ভর করে আমরা 4 ধরনের উদ্ভিদ দেখতে পাই। বলছে এক নম্বর হচ্ছে মেগাথার্মস জাতীয় উদ্ভিদ। সে কারা? বলছে যেখানে মোটামুটি বছরে সবসময় 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবেই, সেই সমস্ত উষ্ণতার উপর ডিপেন্ড করে যে সমস্ত উদ্ভিদ জন্মায়, যেমন আমাদের রোজউড, আয়রনউড, মেহগনি, তোমরা পড়েছো, নিরক্ষীয় চিরহরিত অঞ্চলের উদ্ভিদ, যেটাকে আমরা মেগাথার্মস গ্রুপের মধ্যে ফেলি, এবং যেখানে যা মিনিমাম টেম্পারেচার 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবেই 12 মাস। বোঝা গেছে? সেখানে হচ্ছে মেগাথার্মস। আর মেসোথার্মস বলছে যেখানে শীতকালে 6 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, গ্রীষ্মকালে সেই টেম্পারেচারটা 22 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। এই ধরনের টেম্পারেচারে যে সমস্ত উদ্ভিদ জন্মায় সেগুলো হচ্ছে শাল, সেগুন, ওক, যেটা ক্রান্তীয় পর্ণমোচী জাতীয় উদ্ভিদ আমরা যেটা পড়েছি। তাহলে ক্রান্তীয় পর্ণ জাতীয় উদ্ভিদগুলো সাধারণত আমরা মেসোথার্মস গ্রুপের মধ্যে ফেলি, যেখানে শীতকালে টেম্পারেচার থাকে 6 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে থাকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই ধরনের টেম্পারেচারে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তারা হচ্ছে শাল, সেগুন, যে গ্রুপটা হচ্ছে আমাদের মেসোথার্মস। বোঝা গেছে? 3 নম্বর হচ্ছে মাইক্রোথার্মস। মাইক্রোথার্মস বলছে কি না, যেখানে টেম্পারেচার শীতকালে হয় 6 ডিগ্রি সেন্টিগ্রেড এবং গ্রীষ্মকালে 10 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেড চলে। মোটামুটি 6 এবং গ্রীষ্মকালে 10 থেকে 22, এই ধরনের টেম্পারেচারের ওপর নির্ভর করে যে গাছ জন্মায় সেগুলো হচ্ছে পাইন ফার। তা পাইন ফার গাছকে আমরা কী ধরনের উদ্ভিদ? তাহলে তো সরলবর্গীয় জাতীয় উদ্ভিদ। এই সরলবর্গীয় জাতীয় উদ্ভিদের জন্য যে গ্রুপের মধ্যে পড়ে তাদেরকে বলা হয় মাইক্রোথার্মস। আর লাস্ট হচ্ছে আমাদের হেকিস্টোথার্মস, যেখানে বলছে সর্বোচ্চ তাপমাত্রা সারা বছর 10 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি হয় না। সেটা কোনটায় হবে? বলছে কোন ধরনের হবে? মস, লাইকেন, এই ধরনের সাধারণত আমাদের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে সাধারণত আমরা যেগুলো বলি, বা তোমার তুন্দ্রা জলবায়ু অঞ্চলেও কিন্তু আমরা কি এই মস, লাইকেন এই জাতীয় উদ্ভিদগুলো দেখতে পাই। তাহলে উষ্ণতার ভিত্তিতে আমরা 4 ধরনের উদ্ভিদকে ভাগ করলাম। একটা হচ্ছে মেগাথার্মস, মেসোথার্মস, মাইক্রোথার্মস আর হেকিস্টোথার্মস। এগুলো একটু শর্ট কোশ্চেনের জন্য পড়ে রাখবে, একটা করে উদাহরণও কিন্তু মনে রাখবে। বোঝা গেছে? নেক্সট হচ্ছে সূর্যালোক। উদ্ভিদের ক্লোরোফিল উৎপাদনে, এছাড়া হরমোন সংশ্লেষ, প্রচ্ছেদন, এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের সূর্যালোকের প্রয়োজন হয়। এছাড়াও ফুল, ফল, বীজ এই উৎপত্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের সূর্যালোকের যথেষ্ট ভূমিকা আছে। এই সূর্যালোকের ভিত্তিতেও কিন্তু আমার উদ্ভিদকে আমরা 2 ভাগে ভাগ করি। একটা হচ্ছে আলোকপ্রেমী উদ্ভিদ যাকে বলা হয় হেলিওফাইট, আর একটা হচ্ছে আলোক বিদ্বেষী উদ্ভিদ যাকে বলা হয় সিওফাইট। এই দুটোও কিন্তু খুব ভালো করে করবে। এদের কাকে বলে যেমন আসে, পাশাপাশি দুটোর পার্থক্যও কিন্তু আসে। তো প্রথমে আসি আলোকপ্রেমী। এর দ্বারাই বোঝা যাচ্ছে যে সমস্ত উদ্ভিদ বৃদ্ধির ক্ষেত্রে আলো খুব দরকার, প্রখর আলোও তারা দারুণভাবে বেড়ে ওঠে, যেমন সূর্যমুখী, জবা, এগুলোকে বলা হয় আলোকপ্রেমী উদ্ভিদ। আর আলোক বিদ্বেষীও নেই, মৃদু আলোর উপর নির্ভর করে
বা প্রখর আলো যারা সহ্য করতে পারে না, মৃদু আলোর ওপর ডিপেন্ড করে যে সমস্ত উদ্ভিদ জন্মায় তাকে আমরা বলি আলোক বিদ্বেষী। যেমন বাড়ির ঘরের মধ্যে বিভিন্ন ধরনের মানি প্ল্যান্ট গাছ লাগায়, কিংবা পান, তোমরা পানের বরজ দেখেছো, সেখানেও কিন্তু পানের বরজে ডাইরেক্ট উষ্ণতা, মৃদু উষ্ণতায় কিন্তু মৃদু সূর্যালোকে ভালো হয়। এছাড়া ফান জাতীয় এই ধরনের কিন্তু এরা মৃদু সূর্যালোকে ভালো জন্মায়। তাহলে আলোকপ্রেমী আর আলোক বিদ্বেষী উদ্ভিদ কাকে বলে, উদাহরণ এবং পার্থক্যটা কিন্তু ভালো করে করবে। বুঝা গেছে? নেক্সট হচ্ছে আমাদের বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের ওপরেও কিন্তু আমাদের উদ্ভিদের ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করে আমাদের বায়ু প্রবাহ। বলছে যে সমস্ত অঞ্চলে জোর বাতাস হয়, বাতাস খুব দ্রুত প্রবাহিত হয়, জোরে প্রবাহিত হয়, যেমন মরু অঞ্চলে কী হচ্ছে, মরু অঞ্চলে আমাদের বাতাস কিন্তু খুব দ্রুত প্রবাহিত হচ্ছে, খুব জোরে প্রবাহিত হয়, তাহলে কিন্তু সেখানে বাষ্পীভবনটা বেশি হয়। আর জোরে প্রবাহিত হলে কী হবে, গাছ উপড়ে যায়, যেখানে মাটি ক্ষয় হওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। সেখানে বলছি যে সমস্ত অঞ্চলে জোরে বাতাস প্রবাহিত হবে সেখানে কিন্তু বাষ্পীভবন বেশি হবে এবং সেখানে প্রস্বেদনও বেশি হবে। সেই অনুযায়ী দেখো সেখানকার উদ্ভিদের কাণ্ড, পাতা এক রকমের হচ্ছে, আবার নিরক্ষীয় অঞ্চলে দেখো সেখানে আর এক রকমের হচ্ছে। তাহলে বায়ু প্রবাহের ওপরেও কিন্তু আমাদের উদ্ভিদ গঠনে বা বায়ু প্রবাহ কিন্তু উদ্ভিদের ওপর প্রভাব বিস্তার করে থাকে। আবার কোনো অঞ্চলে যদি একটা নির্দিষ্ট দিক থেকে আর একটা নির্দিষ্ট দিকে বায়ু প্রবাহিত হয়, তাহলে কিন্তু সেই উদ্ভিদের দেখা যায় উদ্ভিদের ডালপালা যেদিকে বেঁকে গেছে সেই দিক দেখে কিন্তু বোঝা যায় যে এই অঞ্চলে কোন দিক থেকে কোন দিকে বায়ু প্রবাহিত হচ্ছে। সুতরাং বায়ু প্রবাহও কিন্তু আমাদের পরাগরেণু এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু আমাদের বায়ু প্রবাহের, বা একটা ফল এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, এটাও কিন্তু সবই আমাদের বায়ু প্রবাহের সাহায্যে হয়ে থাকে। তাহলে এই স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ু কীভাবে প্রভাব বিস্তার করছে তার মধ্যে আমি এই তোমাদেরকে বললাম অধঃক্ষেপণ, আর্দ্রতা, উষ্ণতা, সূর্যালোক এবং বায়ু প্রবাহ। এবার যেটা আসছি আমাদের উদ্ভিদের শ্রেণীবিভাগ, ওয়ার্মিং, ভূবিজ্ঞানী ওয়ার্মিংয়ের শ্রেণীবিভাগ। তোমাদের অনেকগুলো শ্রেণীবিভাগ আছে ভাগ, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী 4টে সম্পর্কে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে জলজ উদ্ভিদ বা হাইড্রোফাইট, 2 নম্বর হচ্ছে মধ্যবর্তী উদ্ভিদ বা মেসোফাইট, 3 নম্বর হচ্ছে লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট, আর একটা হচ্ছে মরু উদ্ভিদ বা জেরোফাইট। এই 4টে উদ্ভিদ সম্পর্কে তোমাদের পড়তে হবে। তো প্রথমে আসি জলজ উদ্ভিদ, যাকে বলা হয় হাইড্রোফাইট। জলজ পরিবেশে যে সমস্ত উদ্ভিদ জন্মায়। আর প্রশ্ন হচ্ছে পুরো জলজও হতে পারে বা আংশিক জলেও কিন্তু এই সমস্ত উদ্ভিদ জন্মায়। এই জলজ উদ্ভিদ কিন্তু 3 ধরনের হতে পারে: নিমজ্জিত জলজ উদ্ভিদ, ভাসমান জলজ উদ্ভিদ আর উভচর জলজ উদ্ভিদ। এই 3টে কিন্তু ভালো করে করবে, এর শ্রেণী বিভাগ অনেক সময় আসে। তাহলে আবার বলছি, 1 নম্বর হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ। নিমজ্জিত জলজ উদ্ভিদ কারা? বলছি যারা নিমজ্জিত জলজ উদ্ভিদ 2 রকম হতে পারে। জলের মধ্যে কিছু কিছু গাছ আছে যারা ভেসে থাকে জলের মধ্যেই, তাদের শিকড়টা কিন্তু মাটির সঙ্গে কোনো গেঁথে নেই, ঠিক আছে। আবার অনেক সময় যে মাটির সঙ্গে শিকড় গেঁথে আছে, তারাও কিন্তু জলের মধ্যে ভেসে আছে। তাহলে জলের মধ্যে ভেসে বেড়ায় যে সমস্ত উদ্ভিদগুলো ভাসমান অবস্থায় থাকে জলের মধ্যে, তাকে আমরা বলি নিমজ্জিত জলজ উদ্ভিদ। যেমন নিমজ্জিত জলজ উদ্ভিদ আমাদের শ্যাওলা আছে, এক ধরনের ঝাঁচি আছে, এটা হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ। আর 2 নম্বর হচ্ছে আমাদের ভাসমান জলজ উদ্ভিদ। ভাসমান জলজ উদ্ভিদ বলছে যে সমস্ত গাছের কাণ্ড বা মূল মাটির সঙ্গে লেগে থাকে কিন্তু পাতাটা শুধুমাত্র জলের ওপরে ভেসে থাকে, তাকেই আমরা বলি ভাসমান জলজ উদ্ভিদ, যেমন পদ্ম, পানি ফল এগুলো। আর উভচর জলজ উদ্ভিদ বলছে যার একটা অংশ জলের তলায় আর একটা অংশ জলের উপরে, জলে ভেসে থাকে না কিন্তু জলের উপরে থাকে। সেক্ষেত্রে কী হয়, তারা কিন্তু জলও যেমন পায় তেমনি ওপর থেকে অক্সিজেনও কিন্তু তারা সংগ্রহ করে। তাহলে 1 নম্বর হচ্ছে পুরোপুরি জলের মধ্যে ভেসে থাকে, আর একটা হচ্ছে তার ম্যাক্সিমামটাই জলের মধ্যে থাকে, শুধু পাতাটা জলের ওপর ভেসে থাকে, যেটাকে বলা হচ্ছে ভাসমান। আর একটা হচ্ছে বেশ কিছুটা জলের মধ্যে আর বেশ কিছুটা জলের উপরে, যেটাকে বলা হয় উভচর। সেই উভচর জলজ উদ্ভিদের মধ্যে আমাদের আছে ধান। তোমরা সবাই দেখো ধান কীভাবে, ধানের কিছুটা জলে আছে কিছুটা জলের উপরে আছে। হিঞ্চে শাক আছে, এগুলো কিন্তু সবই উভচর জলজ উদ্ভিদ। বোঝা গেছে? নেক্সট আসছি আমি মরু উদ্ভিদ। মরু উদ্ভিদ
যেটা হচ্ছে মরু অঞ্চল, যেখানে বৃষ্টিপাত খুব কম হয়, টেম্পারেচারটা খুব বেশি, এই ধরনের পরিবেশে যে ধরনের উদ্ভিদ জন্মায় তাকে আমরা মরু উদ্ভিদ বা জেরোফাইট জাতীয় উদ্ভিদ বলি। এই মরু উদ্ভিদও কিন্তু আবার 4 ধরনের হয়। এই শ্রেণী বিভাগটাও কিন্তু তোমরা খুব ভালো করে করবে, এটাও কিন্তু পরীক্ষার সময় আসে। সেই 4 ধরনের মরু উদ্ভিদের মধ্যে 1 নম্বর আছে খরা বর্জনকারী উদ্ভিদ। কোনো কোনো বইতে সেটা লেখা থাকে খরা এড়ানো উদ্ভিদ, এরকম আর কি। খরা বর্জনকারী হচ্ছে খুব অল্প বৃষ্টির ওপর নির্ভর করে যে সমস্ত উদ্ভিদ জন্মায় এবং যাদের আকৃতি খুব ক্ষুদ্র হয় এবং জীবনচক্রটা খুব অল্প সময় স্থায়িত্ব থাকে, সেই ধরনের উদ্ভিদ হচ্ছে খরা বর্জনকারী উদ্ভিদ এবং বৃদ্ধির হারটা খুব কম। তাহলে আবার বলছি, খুব অল্প জলে যে সমস্ত উদ্ভিদ বেড়ে ওঠে, যাদের বৃদ্ধির হারটা খুবই কম, তাদের জীবনচক্রটা খুব স্বল্প এবং ছোট আকৃতির হয়, ছোট বলবো না, ক্ষুদ্র আকৃতির হয়, সেগুলো হচ্ছে খরা বর্জনকারী উদ্ভিদ। যেমন আমাদের করবি, পাথরকুচি, এইগুলো হচ্ছে খরা বর্জনকারী উদ্ভিদ। নেক্সট হচ্ছে খরা মোচনকারী। প্রচণ্ড খরা বলছে গাছের একটা অংশ, ওপরের দিকের অংশ, মানে যে অংশটা ওপরের দিকে আছে সেই অংশটা একদম প্রচণ্ড খরায় শুকিয়ে গেছে, কিন্তু ভেতরের অংশটাই কিন্তু এখনো সুপ্ত হয়ে আছে। এই ধরনের উদ্ভিদকে বলা হয় খরা মোচনকারী উদ্ভিদ। তাহলে আবার বলছি, একটা উদ্ভিদের কিছুটা অংশ ভিতরে থাকে, কিছুটা অংশ ওপরে থাকে, সেই ওপরের অংশটা প্রচণ্ড খরায় শুকিয়ে গেছে, কিন্তু ভিতরের অংশটায় তার মধ্যে এখনো প্রাণ আছে, সুপ্ত অবস্থায় আছে, সেটাই হচ্ছে খরা মোচনকারী উদ্ভিদ। তাদেরও জীবনচক্র খুব অল্প সময়ের হয় এবং ছোট আকৃতির হয়। তারা কারা বলছে, বিভিন্ন ধরনের ঘাস, এই যে ধরো যখন শুষ্ক বৃষ্টি হয় না তখন ঘাসগুলো দেখবে মনে হয় যেন শুকিয়ে আছে, যেই জল পেলো বর্ষাকালে সেই দেখবে ঘাসগুলো আবার জেগে উঠলো, এরা কিন্তু খরা মোচনকারী উদ্ভিদ। তোমরা ঘাস দেখলেই নিজেরা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে খরা প্রতিরোধী উদ্ভিদ। বলছে আর্দ্র সময়, মানে যখন বৃষ্টিপাত হয় তখন কি হয়, ওই গাছ তার উদ্ভিদের দেহে জল ধরে রাখে, আর যখন দীর্ঘ সময় বৃষ্টি হয় না, শুষ্ক ঋতুতে ওই জলটা তখন ব্যবহার করে, তখন সেটাকে বলা হয় খরা প্রতিরোধী উদ্ভিদ। দেখো ডিফারেন্স কিন্তু খুব অল্প অল্প ডিফারেন্স, এটা কিন্তু ভালো করে করবে। তাহলে খরা প্রতিরোধী হচ্ছে কি, যখন বৃষ্টি হচ্ছে তখন নিজের দেহে জলটা ধরে রাখছে, আর বাকি দীর্ঘ খরার সময় সেই জলটা দেহ থেকে ব্যবহার করছে, সেটাই হচ্ছে আমাদের খরা প্রতিরোধী উদ্ভিদ, যেমন খনিমনসা, ঘৃতকুমারী, এগুলো। আর লাস্ট হচ্ছে খরা সহনকারী উদ্ভিদ। বলছে খরা সহনকারী মানে দীর্ঘ বছর ধরে অনাবৃষ্টি হচ্ছে, তার মধ্যে থেকেও কিন্তু বেঁচে আছে যে সমস্ত গাছ, সেগুলি হচ্ছে আমাদের খরা সহনকারী উদ্ভিদ। যেমন আমাদের বাবলা, আকন্দ, এটা হচ্ছে খরা সহনকারী বা সহনশীল উদ্ভিদ। তাহলে মরু উদ্ভিদ 4 প্রকারের হলো: খরা বর্জনকারী, যারা অল্প বৃষ্টির ওপর নির্ভর করে গড়ে ওঠে। 2 নম্বর বললাম খরা মোচনকারী, যাদের ওপরটা শুকিয়ে যায়, ভেতরটায় সুপ্ত অবস্থায় থাকে। 3 নম্বর হচ্ছে খরা প্রতিরোধী, আর্দ্র সময় যারা জলটা নিজের দেহে রেখে শুষ্ক সময় সেই জলটা ব্যবহার করে। আর খরা সহনকারী মানে কয়েক বছর ধরে বৃষ্টি হয় না, তবুও তারা সেই দীর্ঘ খরার মধ্যে বেঁচে আছে, সেগুলো হচ্ছে খরা সহনশীল। এবং প্রত্যেকটার উদাহরণ কিন্তু ভালো করে মনে রাখবে, এই উদাহরণ থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। এবার যেটা আসছি সেটা হচ্ছে আমাদের মধ্যবর্তী উদ্ভিদ, যাকে বলা হয় মেসোফাইট। মধ্যবর্তী হচ্ছে পুরোপুরি আর্দ্র নয়, আবার পুরোপুরি শুষ্ক নয়, এই রকম পরিবেশে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায়, যেমন আমাদের পর্ণমোচী উদ্ভিদ, ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, সরলবর্গীয় উদ্ভিদ বা নাতিশীতোষ্ণ উদ্ভিদ, এই ধরনের উদ্ভিদগুলো কিন্তু পুরোপুরি আর্দ্র জলবায়ুযুক্ত নয়, আবার পুরোপুরি কিন্তু শুষ্ক জলবায়ুও নয়। এই ধরনের পরিবেশে আমাদের সাধারণত এই মেসোফাইট জাতীয় বা মধ্যবর্তী জাতীয় উদ্ভিদগুলো জন্মায়, যেগুলো হচ্ছে আমাদের পর্ণমোচী, ভূমধ্যসাগরীয় বা সরলবর্গীয় এই ধরনের উদ্ভিদ। আর লাস্ট আমাদের হচ্ছে লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট উদ্ভিদ, যেটা জলজ পরিবেশে লবণাক্ত জলাভূমিতে যে উদ্ভিদ জন্মায় তাকে আমরা বলি হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ, যেমন সুন্দরী, গরান, এই জাতীয় উদ্ভিদ। এখন এই যে 4টি উদ্ভিদ আমি বললাম, এদের অভিযোজনগত বৈশিষ্ট্যটাও তোমরা একটু পড়ে রাখবে। বিশেষ করে তোমরা পড়ে রাখবে জেরোফাইট আর হ্যালোফাইট, অর্থাৎ মরু উদ্ভিদ আর আমাদের মরু উদ্ভিদ আর জলজ উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ,
এই দুটোর সম্পর্কে ভালো করে অভিযোজনগত বৈশিষ্ট্যটা তোমরা পড়বে। কীরকম অভিযোজনগত বৈশিষ্ট্য? ধরো জেরোফাইট উদ্ভিদ, এদের কাণ্ড, মূল, ফল, পাতা এই যে কীরকম হয় সেটা। যেমন জেরোফাইট উদ্ভিদের যদি অভিযোজনগত বৈশিষ্ট্য বলা হয়, তাহলে জেরোফাইট উদ্ভিদের শ্বাসমূল থাকে, ঠেসমূল থাকে, তোমরা এগুলো পড়েছো। তাদের জরায় যঙ্কুরোদ্গম হয়, এগুলো হচ্ছে কিন্তু অভিযোজনগত বৈশিষ্ট্য। অভিযোজন মানে ওই পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে তারা বেঁচে থাকে, তাদের কাণ্ড কীভাবে বেঁচে থাকে, তাদের পাতা কেমন হয়, তাদের ফুল কেমন হয়, তাদের মূল কেমন হয়, এই বৈশিষ্ট্যগুলো লেখাটার নামই হচ্ছে আমাদের অভিযোজনগত বৈশিষ্ট্য। যেমন তোমাকে যদি বলা হয় জেরোফাইট জাতীয় উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো, তাহলে জেরোফাইট জাতীয় উদ্ভিদের অভিযোজনগত যদি মূল বলা হয়, তাহলে মূল এই গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়, কারণ জল সংগ্রহের জন্য। আবার তুমি যদি তার কাণ্ড বলো, কাণ্ডগুলো একটু কী হয়, মানে খুব মোম জাতীয় পত্রদ্বারা থাকে, ত্বকটা খুব পুরু থাকে, যাতে বাষ্পীভবন বেশি হতে না পারে, যেহেতু বৃষ্টিপাত হয়। আবার তুমি পাতাগুলো দেখো, পাতাগুলো মানে ছোট বড় হয়, কাঁটা জাতীয় হয়ে থাকে। তাহলে এই যে এইগুলো যে বলছি, এইগুলোই হচ্ছে আমাদের অভিযোজনগত বৈশিষ্ট্য। তো আবার বলছি, হ্যালোফাইট আর জেরোফাইট অর্থাৎ মরু উদ্ভিদ আর লবণাম্য উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যটা ভালো করে করবে। অভিযোজনগত বৈশিষ্ট্য মানে তাদের কাণ্ড কেমন, পাতা কেমন, ফুল কেমন, ফল কেমন, মূল কেমন, এইগুলো সংক্ষেপে আলোচনা করাটাই হচ্ছে এই উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য। তাহলে আবার বলছি, স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, যেখানে তোমার আলোচনা করতে হবে কি কি: অধঃক্ষেপণ, আর্দ্রতা, উষ্ণতা, সূর্যালোক, বায়ুপ্রবাহ। এই 5টা পয়েন্ট খুব ভালো করে করবে সংক্ষেপে, এটা একটা কোশ্চেন আসে। আর জলজ উদ্ভিদের শ্রেণীবিভাগ আর মরু উদ্ভিদের শ্রেণীবিভাগ ভালো করবে। আর লবণাম্য উদ্ভিদ আর জেরোফাইট উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্যটা ভালো করে করবে। আর আলোকপ্রেমী, আলোক বিদ্বেষী উদ্ভিদের পার্থক্য কাকে বলে এবং উদাহরণ, এটা ভালো করে করবে। ঠিক আছে? তাহলে এটা কিন্তু অবশ্যই তোমরা বই থেকেও পড়ে নেবে। ধন্যবাদ।